হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর শুভকামনা রইল। গত পরশু দিনকে আম্মু এই ডেজার্টটা আবার বানিয়ে দিয়েছিল আম দিয়ে মালাই পুডিং, কারণ মেয়ের খুব পছন্দ ছিল, এই কারণে আম্মুকে আবার বানাতে হলো। আর আম্মু একটা দিনও বসে থাকছে না, প্রত্যেক দিন কোনো না কোনো ডেজার্ট, সেটা আম দিয়ে, কাঁঠাল দিয়ে কিংবা ডাব দিয়ে বানাতেই থাকছে আর আমরা খেতেই থাকছি। আশা করি এখানে আর যে 15টা দিন থাকবো, এই 15টা দিনে আমাদের 15 কেজি ওজন গেইন হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এখানে তো মুখে তালা দিয়ে থাকার কোনো উপায়ই নেই। তুমি খেতে চাও বা না চাও, আম্মু তো তোমার জন্য খাবারটা রেডি করে টেবিলে সাজিয়ে রাখবে। না খেলে তার মনে হবে হয়তোবা রান্নাটা ভালো হয়নি। আর এত সুন্দর করে সে রান্না করে যে এগুলো এমনিতেই ভালো হয়। একটুখানি মুখে দিয়ে যদি মনে করি যে না আর খাবো না, তার উপায় নেই, মুখ আবার অটোমেটিক্যালি খুলে যাবে, হাত আবার মুখে খাবারটা ঠিকই ঢুকিয়ে দিবে। তারপরে সেই দিনকে পাউরুটিতে যে মালাই চমচম বানিয়েছিল বা মালাই চপ, যে যেটা বলো আর কি, তো সেটাও আবার খেয়ে নিয়েছিলাম পরশুদিন সন্ধ্যায়। তারপরে গতকালকে দুপুরে সেই কচু, বিখ্যাত কচুগুলো রান্না করা হয়েছিল। তবে এটা সকালবেলা থেকে, সকালে কচুগুলো কেটে আনা হয়েছে, তারপরে রুটি, ভাজি, ডিম ভাজি আর সেমাই, আরও মানে যা থাকে আর কি ব্রেকফাস্টে, সেগুলো করে আমরা ব্রেকফাস্ট করে চা খেয়ে নিয়েছিলাম। এই সময় এসেছিল ভাঙাচুরা কিনতে। ওনার কাছে কটকটি বা কিছু পাওয়া যায়, তবে সেইটার জন্য না, আমাদের বাসায় অনেক ভাঙাচুরা বোতল জমে গিয়েছিল। আর এই দেখো আমার মেয়ে সেরেলাক খাওয়া কৌটাগুলো আমি বিভিন্ন সময়ে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম আম্মুকে, যে গ্রামে কারো যদি কোনো কাজে লাগে। তো আম্মু সবাইকে এত এত দিয়ে দিয়েছে, দেওয়ার পরও এতগুলো এখন ঘরের মধ্যে রয়েছে। তো আম্মু বললো জাগে দিয়ে দেই। তো দেওয়ার পরে আমাদেরকে আবার ওই ভাঙাচুরা আলা আইসক্রিম খাওয়ার জন্য টাকাও দিয়েছে। আর এই খোরমা নাকি এইটা একটা কেমন চিপসের মতো, এটাও দিয়েছে। আমার মেয়ে এখনও সেরেলাক ছাড়তে পারে না, আর ওর বাবাও এর জন্য কিনে আনে, তাই এত এত কৌটা হয়ে যায় সেরেলাকের। তো এরপর ভাঙা আলাকে বিদায় দিয়ে গিয়েছিলাম কাঁঠাল পাড়তে। দুটো আগের ছিল, আবার দুটো পাকা পাকা হয়েছে দেখে পেরে নিয়ে এসেছি। আর তারপরে লাঞ্চের মেনুতে ছিল কাঁচা কাঁঠালের তরকারি, আর সেই যে কচুটা সকালে কেটে আনলাম বিশাল লম্বা লম্বা, সেই পাতাওয়ালা কচুটা, শুধু ডাঁটাগুলো ভাজা করা হয়েছিল এখানে। তবে চিংড়ি বা চিংড়ি শুটকি দিলে আরও টেস্ট হতো। আপাতত বাসায় কিছুই ছিল না, যেহেতু এখানে সেভাবে থাকা হয় না, আম্মু শহরের বাসাতে আছে। আর তার সাথে মিষ্টি কুমড়ার শাক ভাজা। এরপরে কালকে তাইরে নাইরে করে দিনটা পার করে দিলাম। আর বিকালের দিকে বাবু এই যে বাসার সামনে খেলছে পিচ্চিদের সাথে, আর আমিও বাইরে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। এরপরে আম্মুও একটু হাঁটাহাঁটি করে এসে আমাদের জন্য ডাবের পুডিং বানাতে বসেছে। আর ডাবের পুডিং কারো যদি বানাতে ইচ্ছা করে, তবে ইউটিউবে সার্চ দিলেই কিন্তু রেসিপি পেয়ে যাবে। আমি এখানে মোটামুটি দেখিয়ে দিলাম, তবে রেসিপিটা একেবারে পারফেক্টলি তো শেয়ার করিনি, এজন্যই বললাম যে ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিও। তারপরও এখানে ভিডিওটা দেখলেও বুঝতে পারবে, খুব সহজ রেসিপি। একটা পরিণত ডাব হলে সব থেকে ভালো হয়, ভেতরে শ্বাস থাকলে সেটা কুচি কুচি করে কেটে একটা বাটির উপর সাজিয়ে নেবে, ডাবের পানিটা আলাদা করে নেবে। একটা ছোট্ট বাটিতে আগার আগার পাউডার আমরা 2 চা চামচ মতো নিয়েছিলাম, এর মধ্যে কিছুটা ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়ে তারপরে আলাদা করে রাখা সেই ডাবের পানিটার সাথে মিক্সড করে নিয়েছি। এরপর দুটো বলক উঠিয়ে আমরা ঢেলে দিয়েছিলাম সাজিয়ে রাখা ডাবের শ্বাসগুলোর উপর। এখন কথা হচ্ছে যে ডাবের পানির পরিমাণ কতটুকু, পরিমাণ বেশি হলে আগার আগার পাউডারটাও একটু বাড়িয়ে দিতে হবে, পরিমাণ কম হলে আগার আগার পাউডারটাও কম দিতে হবে। আর আগার আগার পাউডার বেশি হলে পুডিংটা শক্ত হয়ে যায়, কম হলে নরম হয়ে যায়। আর আমাদের ডাবটা অনেক বড় ছিল, বরিশালের ডাব ছিল, ভীষণ ভালো ডাব এবারে পাওয়া গিয়েছিল। মোটামুটি 1 লিটারের কাছাকাছি পানি ছিল, এ কারণে 2 চামচ মতো আমরা আগার আগার ইউজ করেছি। এরপর আজকে সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা আর ডিম, তার সাথে ছিল সবজি আর সেমাই। এরপর আমরা ডাবের পুডিংটা কেটে খেয়েছি, তারপর চা খেয়েছি। খেয়ে দিয়ে ভরপেট, যা বলছিলাম যে 15 কেজির মতো ওয়েট বোধহয় বাড়বে, এজন্য আমি কিন্তু এখানে আসার আগে চেষ্টা করেছি যথাসম্ভব খাবারটা কম নিতে নিজের বাসায় থাকার সময়। তো খাওয়া দাওয়ার পরে আমি ভাবলাম যে একটু পেছন বাগানে গিয়ে হাঁটাহাঁটি করে আসি, তার সাথে কিছুটা ভিডিও করি। গাছে প্রচুর ফল আছে, আম দেখলাম, পেয়ারা, লেবু। তো তোমাদের সাথে শেয়ার করার সুযোগ হয়নি, একটু শেয়ার না করলে হয়, তাই পিছনের দিকে যাচ্ছিলাম। আর এই দিকে দেখো, এটাকে ঘাড়কোল, ঘাটকোল না খাড়কোল, কি সব নাম আমি তো শুনতে পেয়েছি ইউটিউবে, আমরা কিন্তু চাম ঘাস বলি। তো যাই হোক, এই ঘাসগুলো আমরা খেতে ভীষণ পছন্দ করি। আর আজকে দুপুরের মেনুতেও এই ঘাসটা থাকবে
দেখে এখন ঘাসগুলো উঠানো হবে। আর এরপরে বাগানের দিকে যখন যাচ্ছিলাম তো মেয়ের বাবাও আবার আমার সাথে গিয়েছিল। তার মেয়ের থেকে আমাকে নিয়ে বেশি টেনশন হয়। এর আগেও আমি এই বনে বাজারে এসে সাপের কামড় খেয়েছি, মানে এমন অনেক কিছুই ঘটেছে যে হাত পা কেটে গেছে, বিভিন্ন সমস্যা। এই জন্য সে আবার মেয়েকে অন্য উঠোনে খেলছে ঠিকই, সেদিকে না দেখে আমার পিছে পিছে চলে এসছে। আর আমি বললাম এসছো যখন তাহলে তুমি এখন ক্যামেরাম্যান, আমি গাছে আম টিপে টুপে দেখি যদি পাকা থাকে তো পেড়ে নিয়ে যাব। তো আমি আম খুঁজছিলাম, তো কিছু আম নিচে পড়েছিল, সেগুলো একবার সকালে তুলে নিয়ে গিয়েছি। এবেলা দেখছি মোটামুটি সবগুলো কাঁচা, এখনও পাকেনি। বাড়ি ফোর আম গাছটা মানে বেশ মিষ্টি, এটা গাছে পাকানোই ভালো, এই জন্য ছিঁড়ে নিয়ে যাব না। তবে এখন আমগুলো কিন্তু উঠিয়ে রাখলে সবগুলোই মোটামুটিভাবে পেকে যায়। এরপর ভাবছিলাম যে এখানে কিছু রিলস টিলস বানাবো, কিন্তু রিলস বানানোর উপায় হলো না, কারণ ভীষণ পোকামাকড় ওড়াউড়ি করছে, মশা মাছি কামড়াচ্ছে, গা চুলকোতে লাগলো, পিঁপড়ার উপদ্রব। তাই তোমাদের সাথে শুধু এভাবেই দেখিয়ে দিলাম। আর একটা আনারস ধরেছে, আনারস খেয়ে আনারসের মাথায় যে ওই গাছের মতো পাতাগুলো থাকে না, সেই পাতাগুলো আম্মু এখানে লাগিয়ে দিয়েছিল, আর তার মধ্যে আনারসও ফলেছে। দেখো প্রথমে একদম লাল হয়েছিল, এখন সবুজ রং হয়েছে। এখন কখন পাকবে দেখা যাক, বর্ষাকালে সম্ভবত আনারস পাকে। আমরাও অপেক্ষায় আছি, আমাদের প্রথম আনারস মানে খাওয়া হবে নিজের গাছ থেকে নিজে পেড়ে। কখনো এইভাবে আনারস লাগিয়ে খাওয়া হয়নি। আম কাঁঠাল বা পেয়ারা এগুলো তো খাওয়াই হয়, আমাদের এদিকে আনারসের কোনো আবাদ নেই। এই প্রথমবার আমাদের নিজেদের ভিটার মাটিতে লাগিয়ে খেয়ে দেখব কেমন হয়। মিষ্টি হলে তো ভালো, না হলে তো আর কিছু করার নেই। এরপর ঘরে আসার সময় দেখছি কাঁঠাল পাকা গন্ধ, অথচ গতকালই দুটো পাড়া হয়েছিল। আমি নিজে পাড়ার বায়না করেছিলাম বলে আমাদের যে ভাবিটা এখানে থাকে উনি আমাকে চেয়ার এনে দিল, কারণ আমি তো মইতে উঠে পারতে পারবো না। আর আমি খুব জুলুম করে জীবনে প্রথম নিজের হাতে গাছ থেকে কাঁঠাল পারলাম। হাতে পড়বে কিন্তু কোনো রকম দুর্ঘটনা না ঘটিয়ে কাঁঠালটা পাড়ার জন্য ভীষণ খুশি লাগছিল। এরপরে তোমাদের সাথে এত ফল গাছ শেয়ার করলাম, তাই ডালিম গাছটাও একটু দেখিয়ে দিলাম। এই ডালিম গাছটাও বীজ থেকে হয়েছে এমনি এমনি, আর এখন এটাতে ফুলও এসে গেছে। যদিও আমরা এখানে আসলে খুব একটা ফল পাবো না, বর্ষাকালে বা যে সময় ফলগুলো পাকে আর কি, সেই সময় দেখা যায় প্রত্যেকটা ফলই পোকা হয়ে আছে। এরপরে আসো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সেই খারকোল পাতা বাটা। আজকে আমি একটু অন্যভাবে খারকোল পাতাটা বাটা করেছিল। প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিল। এরপর এর মধ্যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা অ্যাড করেছিল খুব সামান্য পরিমাণে। তারপরে যে গুঁড়ো মশলাগুলো বাঙালিরা ব্যবহার করে, হলুদ জিরে ধনে সেই লঙ্কা গুঁড়ো এগুলো দেওয়া হয়েছিল। এরপরে সিদ্ধ করে কালো জিরা দিয়ে বেটে রাখা খারকোল পাতাগুলো এর মধ্যে অ্যাড করে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স করে একটা চাট মশলা দিয়েছিল। আম্মু অবশ্যই এই ধরনের চাট মশলাগুলো নিজেই বানায়, আর নামানোর আগে আমি সর্ষের তেল দিতে দেখেছিলাম। আমি কিন্তু রান্না করিনি, আমি গ্যাসেই রাখতে পারি না, এখানে একটু বসেছিলাম পাকামি করে। রিলস বানানোর ইচ্ছা ছিল, কিন্তু ওই যে ঘেমে নিয়ে চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই রিলস বানাইনি। আর এই যে দুপুরের মেনু, বুটের ডাল খারকোল পাতা বাটা আর মাছ। এরপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ কথাবার্তা। আজ এই পর্যন্ত দেখে বিদায় নিচ্ছি, আমি সুমাইয়া, টাটা।